আসসালামু আলাইকুম। উম, প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার, জুমা নামাজের কিছুক্ষণ পর মুহূর্তে আমরা আজকে একটি বিশেষ ব্যাচ, আমাদের এমআরসিএস পার্টের লং ব্যাচ। এই ব্যাচটা ডক্টরদের কাছে অনেক একটা প্রিয় ব্যাচ, কারণ হচ্ছে এই ব্যাচটা মানে ধীরে ধীরে সপ্তাহে একটা করে ক্লাস থাকে। কনসেপ্ট গুলো ক্লিয়ার করে করে ডক্টর এটা প্রিপারেশন নিতে পারে, একটা লং টার্ম প্রিপারেশন। কিন্তু বিষয় হচ্ছে যে যেহেতু যারা এমআরসিএস পার্টি দেয় বা যারা এমআরসিএস এর প্রিপারেশন নেন, তারা একটু গোছানো পড়া পছন্দ করেন। অর্থাৎ এমআরসিএস এর পরীক্ষাটা যেহেতু সবকিছুই গোছানো, এর বাইরে কিন্তু খুব কিছু বেশি কিছু আসে আসে না আর কি। আমাদের এফসিপিএস এর কথা যদি আমরা বলি, টপিকস এর বাইরেও বা অনেক ভাস্ট একটা জায়গা থাকে, কিন্তু কিন্তু সেই তুলনায় এমআরসিএস এর পড়াটা অনেক বেশি গোছানো। তো এটা সাধারণত অনেক বড় টাকার একটা পরীক্ষা। এই কারণে ডক্টররা চান যাতে একটা ভালোভাবে সুন্দরভাবে গোছানো প্রিপারেশন নেওয়ার পাশাপাশি এই পরীক্ষাটা দেন। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বাইরে সেটেল হতে চান, তারা সহ ওভারঅল সবাই কিন্তু এফসিপিএস বা রেসিডেন্সির পরে বা কোনো জবে থাকা অবস্থায় এমআরসিএস দেন। তো এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা ধীরে ধীরে প্রিপারেশন নেওয়ার জন্য, গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য। আজকে আমাদের সাথে অনেকেই যুক্ত থাকবেন। আজকে আমরা মূলত ওভারভিউ দিব একটা, যে আমরা প্রথম থেকে কিভাবে পড়াশোনা শুরু করব। প্রথমেই আমরা শুরু করব হচ্ছে আমাদের প্রিভিয়াস ডায়েটে, অর্থাৎ আমাদের এপ্রিল ডায়েটে সদ্য পাশ করা আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ফায়াজ তাজনিম ঐশী আপু। উনি এমআরসিএস পার্ট এ এফসিপিএস পার্ট 1 করেছেন এবং এমএস রেসিডেন্ট হিসেবে আছেন পেডিয়াট্রিক সার্জারিতে। আপু, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, জি বাসা ভাইয়া শুনতে পাচ্ছি। জি। তো প্রথমেই আপু, আপনার কাছেই যাচ্ছি যে ওভারঅল আমাদের ডক্টরদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে, এখন রিসেন্টলি যেহেতু আপনি পাশ করলেন, এখন থেকে কিভাবে সবাই পড়াশোনা করবে এবং বিস্তারিত কিছু বলার জন্য অনুরোধ করছি। জি। জি আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়াজ তাসনিম ঐশী, বর্তমানে রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি বিএমইউ তে পেডিয়াট্রিক সার্জারিতে। তো লাস্ট এপ্রিল 25 এর যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, আমি একটু বলতে চাই যে গত বছর যেটা সেপ্টেম্বরে 2024-এ যে কোশ্চেন প্যাটার্ন এবং জানুয়ারি যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, সেটার চেয়ে আমার কাছে মনে হয়েছে যে এপ্রিলের কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট ছিল। এখানে পেপার 1 যেটা অ্যানাটমি, এখানে অনেকগুলা কোশ্চেন আসছে যে ডিরেক্ট কোশ্চেন চলে আসছে। আবার পেপার 2-তে দেখা গেছে যে অনেক সিনারিও বেসড, এবং দুইটা মিলাই রিকলস বেসড কোশ্চেন গুলো এবার বেশি মনে হয়েছে যে বেশি এসেছে আমার। আহ এরকম কিন্তু সেপ্টেম্বর এবং জানুয়ারিতে কোশ্চেন গুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে এসেছিল, বাট এখানে এপ্রিল ডায়েটে দেখা গেছে যে কোশ্চেন গুলো একদম অনেক বেশি, 50%, 50 to 60% কোশ্চেন হচ্ছে ডিরেক্টলি কোশ্চেন দিছে যে এটার ব্রাঞ্চ কি, তারপর এক্সটার্নাল আইলেক আর্টারি ব্রাঞ্চ কি, তারপর হচ্ছে কি এটার লিম্ফ নোড কোথায় ড্রেন করে। বাট আপনি রিকলস এর যে সিনারিও, রিকলস এর আগের গুলা সেপ্টেম্বর জানুয়ারি গুলাতে সিনারিও বেসড কোশ্চেন বেশি ছিল। এইটাই আর কি। আর আসলে আমার পড়াশোনার মানে যে প্যাটার্নটা ছিল বাসা, এবং আমি পুরা, আমার দুটা বেবি আছে বাসায় আলহামদুলিল্লাহ। তারপর আমার রিসেন্ট প্লেসমেন্ট ছিল হচ্ছে ক্যাজুয়ালিটিতে। ক্যাজুয়ালিটিতে 12 আওয়ার্স এর ডিউটি করে, নাইট অ্যাডমিশন, প্রি অ্যাডমিশন, পোস্ট অ্যাডমিশন, এভরিথিং করে আসলে যে একটা গুছানো পড়ার মধ্যে দিয়ে বাসার ভাইয়া যেটা বললেন সবসময়, মানে বললেন যে একটা গুছানো পড়া, এমআরসিএস এর পার্টের যে পড়াটা একটা গুছানো, এটা সত্যি কথা। আর এবং জেনেসিস এর যে শীট গুলো আছে প্লাস রিকলস এর যে সলভ ক্লাস গুলা করানো হয়, এগুলা আসলে অনেক গুছায় করানো হয়। তো মানে পড়তে গিয়ে আমার অতটা হ্যাপাজার্ড লাগে নাই যে কোত্থেকে পড়বো, কি পড়বো না পড়বো। আহ এই টাইপের কোশ্চেন প্রথমে মাথায় ছিল, উম, পরে যখন আমি মানে পড়া শুরু করলাম, তখন দেখলাম যে না, পার্ট 1 বা রেসিডেন্সি এগুলার চেয়ে এমআরসিএস এর মানে পড়ার প্যাটার্নটা একটু ডিফারেন্ট। আপনাকে গুছানো থাকবে এবং টপিক ভাগ করা থাকবে। প্লাস এটার প্লাস পয়েন্ট কি, যে এখানে হচ্ছে কাট মার্ক বা পাস মার্ক যেটা আমরা বলি, সেটা মানে আপ ডাউন করে। সো মানে কোশ্চেন যদি বেশি হার্ড হয়, এখানে আপনার মার্কসের পার্সেন্টেজ একটু কম আসলেও দেখা যাচ্ছে যে আপনি পাস করে যাবেন। বা যদি কোশ্চেন যদি ইজি হয়, দেখা যাচ্ছে যে একটু বেশি, সবার উপর ডিপেন্ড করে, এভারেজ একটা মার্ক ধরে তার পাস মার্ক কাউন্ট করে। তো এটা এমআরসিএস এর জন্য একটা মানে প্লাস পয়েন্ট। আর পড়ার ক্ষেত্রে যেটা, যে
গুছানো পড়া এবং শীট বেস পড়া বা প্লাস হচ্ছে রিকলস গুলা ভালো মতো সলভ করলে দেখা যায় যে একটা আশা থাকে যে আপনি পাশ করে যাবেন ইনশাল্লাহ। এটাই। জি, ধন্যবাদ ডক্টর ঐশী আপুকে। আপু যেহেতু রিসেন্টলি পাশ করলেন, তার প্রশ্নের আহ, মানে অভিজ্ঞতাটা শেয়ার করলেন আমাদের সাথে। মানে আসলে হচ্ছে যে রিকল বেস পড়াশোনাটা, এটা প্রশ্নের প্যাটার্ন যেরকমই হোক, আপনি যদি রিকল বেস পড়াশোনা করেন এবং সবকিছু হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে হ্যাঁ। গুছিয়ে গুছিয়ে পড়েন, তাহলে জি, আপনার জন্য ইজি হয়ে যাবে প্রশ্নটা। রিকলস এর এক্সপ্লেনেশন গুলা ভালো মতো যদি সলভ করেন এবং সাথে যদি জেনেসিস এর শীটটা থাকে, তাহলে দেখা যায় যে একবার দুবার রিভিশন দিলে মোটামুটি একটা আইডিয়া চলে আসে। তো ওই আইডিয়ার উপর ডিপেন্ড করে দেখা যায় অ্যান্সার দিলে মোটামুটি ওটা কারেক্ট হয়ে যায়। তো এই জিনিসটা এমআরসিএস এর মানে বেসিক থিং। জি জি। ধন্যবাদ আপনাকে, আপু ব্যস্ততার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সময় দিলেন। আহ, এরপর ধন্যবাদ জেনেসিস কেও ধন্যবাদ। এবং এই ব্যাচে যারা ভর্তি হবে ইনশাল্লাহ সবাইকে বেস্ট অফ লাক। এবং আপনারা যদি পড়া শুরু করেন দেখবেন যে 1 মাস 2 মাস পরে মনে হবে যে না, পড়াটা একটু গুছায় নিতে পারলে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। জি, ধন্যবাদ ঐশী আপু। জি। ঠিক আহ, আছে। এ পর্যায়ে আমরা ঐশী আপুর কাছে কথা শুনলাম আমাদের তার পার্সোনাল অভিজ্ঞতা, জেনেসিসের সাথে উনি কিভাবে সময় মানে প্রিপারেশনটা নিয়েছেন, কিভাবে প্রিপারেশনটা গুছিয়েছেন, বিস্তারিত আমাদের সাথে শেয়ার করলেন। আমাদের সাথে এখন আমাদের একজন গেস্ট যুক্ত হয়েছেন, আমাদের সম্মানিত ডক্টর সুমন সেন ভাই, বিসিএস, এমআরসিএস, এফসিবিএস পার্ট 2 এবং ডি অর্থ কমপ্লিট করা ভাইয়া। ভাইয়া ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন, এর জন্য প্রথমেই ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভাইয়া আমাদের এমআরসিএস পার্ট এ পার্ট বি দুইটারই মেন্টর এবং অনেক জনপ্রিয় মেন্টর ভাইয়া। ক্লাসগুলো অনেক সুন্দর হয় এবং ডক্টরদের কাছে অনেক বেশি পছন্দনীয়। তো ভাইয়াকে প্রথমেই আমাদের নতুন ডক্টরদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ডক্টর শুনছেন ভাই? ধন্যবাদ বাসার। বরাবরের মতো তোমার উপস্থাপনা বা তোমার কোঅর্ডিনেশনটা আমার খুবই ভালো লাগে। তুমি খুব ভালো মানে অর্গানাইজার আর কি একজন। তো যারা এমআরসিএস পার্টের ব্যাচে নতুন যুক্ত হয়েছে লং ব্যাচ গুলোতে, আমি এই জার্নিতে সবাইকে স্বাগতম জানাই। একটা রিকগনাইজড ডিগ্রি করার জন্য সবাই যে আগ্রহ প্রকাশ করছে, এত কমপ্লিকেশনের মাঝেও ডিসিশন নেওয়াটা আসলে অনেক কঠিন বিষয়। যেহেতু বর্তমানে অনেকেই অনেক স্ট্রাগল ফেস করে যে আমি একটা পথে যাচ্ছি, তো এই পথে যাওয়ার এন্ডিংটা কেমন হতে পারে। তো আমি যেটা আপনাদেরকে পরামর্শ দিতে পারি, যেহেতু এখন জেনারেল সার্জারিতে আপনার বিসিপিএস রিকগনিশন দেয় এমআরসিএস কে, এবং মিড টার্ম পর্যন্ত রিকগনাইজ করে, সেহেতু সেই এন্ডিং পথটা আপনি বোথ অ্যাব্রোড এবং দেশে দুইটার ক্ষেত্রেই আপনি মাথায় রাখতে পারেন। আর এমআরসিএস এর যে নলেজ প্রেজেন্টেশন, মানে যেভাবে ওদের সিস্টেমটা সাজানো পরীক্ষার জন্য, তো পড়লে আপনার সার্জারির ফিল্ড অফ নলেজটা ইমপ্রুভ হবে। ইভেন এটা কিন্তু বেশি হয় পার্ট এ তেই, পার্ট বি তো একটু অস্পি, ওটা একটু প্র্যাকটিক্যাল বেশি। নলেজ বেসড অন পার্ট এ। সো আপনি সার্জারি ফিল্ডে যেহেতু কাজ করবেন, আপনার একটা ডিগ্রি হিসেবেও যদি আপনি এটাকে দেখেন, তো আপনার নলেজ এবং স্কিলকে এটা এনরিচ করবে। এটা হচ্ছে আমার মানে ডিসিশনের ব্যাপারে কথা। যেহেতু আপনি ডিসিশন নিয়েই ফেলছেন আপনি পার্টে দেবেন, আপনি ইনটক্সিক মানুষগুলো থেকে দূরে থাকবেন, যে অনেকে আপনাকে 5 বছর পরের ভবিষ্যৎ দেখাবে যে আপনি পার্ট বি পাস করলেন, ওইটি করলেন, জিএমসি নিলেন, তখন তো জব পাবেন। আপনি তো এইটা আপনি এখন মানে মানে প্রেডিক্ট করতে পারবেন না। ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমি, ওয়ার্ল্ড ওয়াইড জব ক্রাইসিস কিন্তু এত আগে প্রেডিক্ট করা যায় না। তা আপনার উচিত আপনার সামনে যে কাজটা আপনি সেটাই করেন। আপনার সামনে একটা পরীক্ষা আছে পার্টে, আপনি তো একটা দিয়ে বসে থাকবেন না, আপনি পার্টে দিয়ে আপনার মনে হতে পারে যে আমি পার্ট বি দিব। তারপর যদি জেনারেল সার্জারিতে ক্যারিয়ার করেন তাহলে মিড টার্ম পর্যন্ত আপনি এমনি ক্লিয়ার পাচ্ছেন, এবং এই নলেজটা দিয়ে আপনি পরে এফসিপিএস পার্ট 1 বলেন বা বাংলাদেশের যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো, সেটাতেও আপনার উপকার হবে। নলেজ তো আসলে কখনো মানে এই কথাগুলো আমি বললাম, আসলে মানুষ ইদানিং অনেক ইয়া বলে, অনেক ধরনের কথাবার্তা বলে, এই জন্য আমি একটু বললাম। আর এই প্রিপারেশন নিয়ে আমি দু একটা কথা বলি। এমআরসিএস পার্টের সিলেবাসটা এমন ভাবে সাজানো যে এটা হচ্ছে যে আপনার অনেকটা কিওয়ার্ড বেস পরীক্ষাগুলো হয়। যে একটা ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের মানে যেভাবে আমরা কিওয়ার্ড দেখে দেখে ডিজিজটা ডায়াগনোসিস করব, সেইভাবে প্রিপারেশনটা নিতে হয়।
যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমি অর্থোপেডিক্সের ব্যাকগ্রাউন্ড থেকে বলবো যে সাপোজ বাচ্চাদের কিছু ডিজিজ হয় অর্থোপেডিক্সের, তো এমআরসিএস এর যে প্রশ্নগুলো আসে যে সাপোজ কোনো বাচ্চা এরকম হাঁটতে কষ্ট হয়, তার গেইটটা অ্যাবনর্মাল, সে হয়তো বা এন্টালজিক গেইট, এবং তার কমপ্লেন হচ্ছে লিম্পিং। তো আপনি যদি এই সিনারিওতে কোথাও যে অবস্ট্রাক্টেড লেবার অথবা ব্রিজ ডেলিভারির হিস্ট্রি পান, তাহলে এটা নিঃসন্দেহে ডিডিএইচ, ডেভেলপমেন্ট ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ হিসাবে এটা আপনি অ্যান্সার করবেন। তো এই যে কিওয়ার্ড যে একজন মানে একজন বেবি লিম্পিং গেইট প্লাস হিস্ট্রি অফ ব্রিজ ডেলিভারি, দিস ইজ ডায়াগনোসিস অফ ডেভেলপমেন্ট ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ। এইটা হচ্ছে এমআরসিএস পড়ার সিস্টেম, মানে আপনি কিওয়ার্ড ধরে ধরে প্রিপারেশনটা নেবেন। সেটা অ্যানাটমি, ফিজিওলজি বা ক্লিনিক্যাল গুলাতে কিওয়ার্ড ধরে এটা করা বেশি, যেহেতু বেসিকে তো আপনাকে টোটাল অ্যানাটমির একদম খুব ভালো নলেজই লাগবে পার্ট এতে। এবং আমরা যেভাবে শিটগুলা সাজাইছি, ইএমআরসিএস, রিকল এবং এসেনশিয়াল যদি কোনো গাইডলাইন গুলো আছে ওগুলা দেবো। আমাদের কিন্তু প্রিভিয়াস যে স্টুডেন্টরা আছে ওদের কাছ থেকে আপনারা যদি ফিডব্যাক নেন, ওদের কিন্তু সবার পারফরমেন্স কিন্তু ভালো। কারণ আমরা যারা এই জেনেসিসের সাথে যুক্ত, আমরা তো এই এমআরসিএস টা নিয়ে অনেকদিন ধরে মানে ভাবছি, এমআরসিএস নিয়ে অনেকদিন ধরে, এই জন্য আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি যে একটা সাবজেক্টের কোশ্চেন কেমন হবে। তা আমার পরামর্শ হচ্ছে যে আপনি আপনি তো অনেকগুলা বই পড়তে পারবেন না, আপনি যে কোনো একটাকে বেস ধরবেন এবং সেই বেস ধরে আপনি অনেক হয়তোবা প্রশ্ন কালেক্ট করতে পারেন, আপনি রিকলস কালেক্ট করতে পারেন, সেইটা নিয়ে আপনি সেইগুলো আপনি মানে সলিউশন করবেন। এটা হচ্ছে আপনার মানে মেইন কাজ হবে। আর এন্ডিং নিয়ে ভাবার দরকার নেই, আপনার সামনে পার্ট এ, আপনি শুধু পার্ট এটা নিয়েই ভাবেন, পার্ট এটা কমপ্লিট করেন গ্রাজুয়ালি। মানে আমরা তো কেউই বলতে পারি না, তাই না, যে 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে। ইটস ভেরি ডিফিকাল্ট। জব সিচুয়েশন সবসময় এরকম হয় ইউকেতে, কয়েক বছর জব এরকম থাকে, তারপরে আবার জব অপরচুনিটি আসে। এটা শুধু 2025-26 না, এটা আগেও ছিল। তারপরেও কিন্তু ইমিগ্রেন্টরা যাচ্ছে ইউকেতে। আমাদের জেনেসিস এর একজন মেন্টর ছিলেন জ্যাকি ভাই, উনি এই বছর চলে গেছেন। তো এইটা ডিপেন্ড করে আপনি কতটুকু মানে এইটার ব্যাপারে আপনি ডিটারমাইন্ড এবং কতটুকু আপনি কমিউনিকেবল। যাক, সেসব পরের কথা। যেহেতু আপনার সামনে পার্টে আপনি প্রিপারেশনটা নেবেন, যেভাবে পার্টে পাস করার জন্য আপনাকে মেইনলি বেসিক সাবজেক্টের ভিতরে অ্যানাটমিতে ফোকাস করবেন, আর ক্লিনিক্যালের ভিতরে আপনি ফোকাস করবেন ইমার্জেন্সি যেগুলা ম্যানেজমেন্ট আছে। আমি কয়েকটা যদি সাবজেক্ট বলি আপনাদের, যেমন ট্রমা অর্থোপেডিক্স, ম্যানেজমেন্ট অফ ইমার্জেন্সি, এবং পেডিয়াট্রিক সার্জারি, ভাস্কুলারের কিছু, আর বার্ন, তারপর মানে যেগুলো ওদের ইমার্জেন্সিতে ম্যানেজ হয় সেরকম টপিকগুলো আপনি পড়বেন। কিন্তু আমরা যেটা করি, ধরেন সার্জারির পরীক্ষা আমরা জিআইটির উপরে বেশি প্রিফারেন্স দিই। এমআরসিএস এ কিন্তু এরকম হয় না। এমআরসিএস টোটালি আপনার ইমার্জেন্সি বেসড একটা হয়। তো এইটা হচ্ছে যে আমার তোমাদের প্রতি সাজেশন। তো আশা করি আপনারা মোটামুটি এইটুক ফলো করলে, আর ক্লাসে যে মেন্টর গুলা যেইভাবে আপনাদেরকে গাইড করবে, আপনারা ওই নোটগুলা রাখবেন এবং প্রশ্নগুলা খুব ভালোভাবে সলভ করবেন। বিগত বছরের রিকল নিয়ে যদি মানে কোনো প্রিপারেশনের জন্য কোনো ঘাটতি না থাকে। তো যাই হোক, আমি যেহেতু হসপিটালে আছি, বাসারকে বলবো আমি আসলে আরো কিছু বলতে পারবো, হয়তো বা ক্লাসে দেখা হবে সবার সাথে, তখন বাকি কথাগুলা বলবো আমি যতটুকু পারি। তো এটাকে আপনি একটা প্যাশন হিসেবে নিতে পারেন, যেহেতু সার্জারির ফিল্ডে এমআরসিএস কে আপনি আপনার একটা মানে ওয়ার্ল্ড রিকগনাইজড একটা ডিগ্রি কোয়ালিফিকেশনের আপনি প্রস্তুতি নিচ্ছেন। এন্ডিং নিয়ে ভাবার দরকার নেই, আপনি তার সাথে যখন আপনি পার্টে দিবেন, পার্টে পাস করলে আপনি অনেক পরীক্ষা পাস করার কোয়ালিটি অর্জন করবেন, এইটুক আমি আপনাকে বলতে পারি। তো ধন্যবাদ বাসার, সবাইকে অনেক স্বাগতম, এবং আমি চাইবো যে সবাই কনসিস্টেন্টলি পড়াটা কন্টিনিউ করেন। জি, ধন্যবাদ ডক্টর সুমন সেন ভাইয়াকে। ভাইয়া অল্প কথার মাধ্যমে আমাদের পড়াশোনার একটা ওভারভিউ দিলেন এবং আমরা যাতে কোথা থেকে দৃঢ় উদ্যমে শুরু করতে পারি এই ব্যাপারে বললেন। এই জন্য ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং ভাইয়া ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমাদের আর্টগাইড টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে যে কথাটা শুনছিলাম যে জব ফিল্ড অ্যানালাইসিসের চেয়ে আপনার হচ্ছে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এমআরসিএস পার্টে দিবেন,
এবং এই অনুযায়ী জার্নিটা শুরু করেছেন। সো এই জার্নিটা যেহেতু শুরু করেছেন, এটা শেষ হবে ইনশাল্লাহ, কিন্তু এই যে শুরু করার সাহসটাই আমাদের জন্য বেশি প্রয়োজন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন, যারা আমরা ইউকেতে সেটেল হতে চাচ্ছি তাদের কথা তো একটা বিষয় আছেই। বিশেষ করে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের যে ডক্টররা আছে সেই তুলনায় আপনার সরকারি সিট কিন্তু অনেক কমই, ঠিক আছে। এখন ধরেন মোটামুটি আমাদের স্পেশাল বিসিএস আসতেছে, সেখানে মোটামুটি 3,000 ডক্টর নিবে, কিন্তু আপনার ওভারঅল যদি আপনি চিন্তা করেন বাংলাদেশে কিন্তু 40,000 ডক্টর, ঠিক আছে। তো প্রাইভেট সেক্টরেও কিন্তু এমআরসিএস যারা করে তারা কিন্তু সবসময় একটা অগ্রাধিকার পেয়েই থাকে। এই জন্য জি ভাইয়া কিছু ডাক্তার, বলতে। আমি আর একটা কথা বলবো আর কি, এই জি জি জব ভাইয়া। স্যাচুরেশন নিয়ে, যেহেতু সবাই আছে, তো সবাই যেটা বলে যে ইউকে তে জব আপনি শুধু এমবিবিএস করে আপনি ঢাকা শহরে একটা মেডিকেল অফিসার জব খুঁজে দেন, ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। মানে আপনার যদি প্রপার চ্যানেল না থাকে, তো জব আসলে সারা পৃথিবীতেই মানে জিনিসটা পাওয়া কঠিন। এখন এর ভিতরে আপনাকে কোয়ালিফাইড করে গড়ে তুলতে হবে। এই যে আমি কমপ্লিট করছি, আমি কিন্তু এখন ইন্টারভিউ কল পাচ্ছি। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, বাট আমি কিন্তু ইন্টারভিউ কল, আমি রেসপন্স পাচ্ছি। তো সবার দোয়া থাকলে হয়তো বা মানে রাইট মোমেন্টে এটা হয়ে যাবে। তো এখন আমি তো আর থেমে নাই, আমি আমার সার্জারি ক্যারিয়ারের সাথে আছি, আমি আমার প্র্যাকটিসের সাথে আছি। এমআরসিএস করার পরে আমার কিন্তু প্র্যাকটিস আরো বাড়ছে। মানে আমি যে এরিয়াতে ফিল্ডে প্র্যাকটিস করি, তো মানুষের একটা আছে, মানে একটা ডিগ্রি, সেটার প্রতি মানুষের একটা রেসপেক্ট থাকে। তা আমি সবাইকে এটাই বলবো যে জব স্যাচুরেশন নিয়ে ভাবার দরকার নেই। জব সব জায়গায় স্যাচুরেটেড, এবং দিন দিন আরো এটা বাড়বে। সেটা দেশে হোক, বিদেশে হোক, সরকারি চাকরিতে হোক, সব জায়গায় বাড়বে। আপনি কখনোই ওপেন ফিল্ড পাবেন না আগের মতো, কারণ এখন সবাই সচেতন, সবাই পড়াশোনা করে। জাস্ট এটা বলার জন্য আমি আরেকটু সময় নিলাম বাসে। ধন্যবাদ ভাইয়াকে যে আরো আমাদের কনসেপশনটা ক্লিয়ার করে দিলেন। জি ভাই। ওকে। জি, এই পর্যায়ে আমি একটু মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে একটু কথা বলি। আহ, একটু পাওয়ার পয়েন্ট দেখাচ্ছি। জি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের হচ্ছে এমআরসিএস পার্ট এর পরীক্ষার প্যাটার্নটা কিরকম হয় এবং ওভারঅল মার্ক ডিস্ট্রিবিউশন কোথায় কিরকম থাকে সে ব্যাপারে আমার আজকের এই অংশটা। প্রথমেই আমরা জানি যে এমআরসিএস পার্টে এমআরসিএস ডিগ্রিটা আসলে এটা রয়্যাল কলেজের একটা মেম্বারশিপ ডিগ্রি। এই এমআরসিএস ডিগ্রিটা আমাদের ইংল্যান্ড, ইউকে থেকে যেটা দেয় একটা আছে, আরেকটা আছে এডিনবরা থেকে দেয়, আরেকটা আছে গ্লাসগো থেকে দেয়, আর এটা হচ্ছে রয়্যাল কলেজ অফ আয়ারল্যান্ড থেকে দেয়। হ্যাঁ, তো এই আলটিমেটলি সবগুলোরই কিন্তু একই ইকুইভ্যালেন্স। আপনি যেটার আন্ডারে ইচ্ছা দিতে পারেন, পরীক্ষা প্রায় একই টাইমই হয়। পার্ট এটা, পার্ট বিটা যেহেতু সেন্টার বেসড এবং ওখানে গিয়ে পরীক্ষা দিতে হয়, এটা একটু টাইম ভেরিয়েশন হয়। কিন্তু একটা রয়্যাল কলেজের আপনি যদি রিকগনাইজেশন পেয়ে যান, তাহলে অটোমেটিক ভাবে আপনি আরেকটা রয়্যাল কলেজের রিকগনাইজেশন কিন্তু পেয়ে যাবেন। সো আলটিমেটলি আপনি যে কোনো একটাতে করতে পারেন। বাংলাদেশ থেকে সাধারণত এডিনবার্গ এবং ইউকে রয়্যাল কলেজ অফ সার্জনি সবাই আমরা পরীক্ষা দিয়ে থাকি। এরপরে যদি চিন্তা করেন যে আমাদের ডায়েটের কথা, অলরেডি আপনারা কেউ জানেন যে জানুয়ারি ডায়েট, মে ডায়েট বা এপ্রিল ডায়েট, একটা সেপ্টেম্বর। আমাদের এখন যে বুকিংটা সেটা চলছে সেপ্টেম্বর ডায়েট পর্যন্ত, ডায়েটের জন্য 3 জুলাই পর্যন্ত। তো সে আপনারা যেহেতু জানুয়ারি ডায়েটের, সো আপনাদের বুকিংটা এখন শুরু হয় নাই। তবে সেই বুকিংটা শুরু হবে জুলাইয়ের পরে, অর্থাৎ আগস্ট বা সেপ্টেম্বরের দিক থেকে শুরু হবে। তো আপনি যদি চিন্তা করেন এখানে এত বড় একটা টাকার পরীক্ষা, সো আপনি যখন একটা প্রাথমিক পড়া করে ফেলবেন, করে ফেলার পরে বুকিংটা করে ফেলবেন, তখন 1 লাখ টাকার মতো একটা টাকা খরচ করছেন, আপনার সিরিয়াসনেস কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এই জন্য আমি, যারা ডিটারমাইন্ড যে এমআরসিএস পার্ট এ দিবেন, বাংলাদেশের কর্পোরেট ফিল্ডে হোক বা আপনি বাইরে যাওয়ার জন্য হোক, যে কারণেই হোক, আপনার ফর্ম ফিল আপটা একটু আর্লি হলে কি হবে, তখন আপনার একটা ওরকম চিন্তা ভাবনা চলে আসবে। আমাদের অনেক ডক্টর শুরু করেন কিন্তু পরে আবার হারিয়ে যান যে আমাদের, আমরা প্রিফার করি যে সবাই অফলাইনে আসুক, মেন্টরদের সাথে কথা বলুক। যেহেতু ব্যস্ততার মাঝে আমাদের এই কোচিং গুলো হয়, সো ক্লাসের পড়া যাতে ক্লাসেই পড়া হয়ে যায়, এটা কিন্তু আমাদের সবসময় প্রিফারেন্স থাকে। কিন্তু ডক্টররা ডিটারমাইন না থাকার কারণে মাঝপথে ক্লাস করতে করতে আবার অন্য কাজে গেস্ট হয়ে যায়। কারণ এখন আলটিমেটলি আমাদের মাল্টিপল চিন্তা ভাবনা, ফিল্ড গুলো অনেক কঠিন, এক একজনের এক এক ধরনের বাস্তবতা আসে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি যদি ডিটারমাইন্ড হন, ফর্ম ফিল আপটাও কিন্তু পড়াশোনার একটা মানে শুরু করার জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু।
এটা করার মাধ্যমেই আপনার কিন্তু একটা কনফিডেন্স চলে আসে। তো আমরা জানি এমআরসিএস পার্টে যেহেতু আমরা যাদের এমবিবিএস সার্টিফিকেট আছে তারাই দিতে পারবে, অর্থাৎ যারা ইউনিভার্সিটিতে অলরেডি এমবিবিএস সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছেন। সো আলটিমেটলি আপনি ইন্টার্নশিপ থাকা অবস্থায় বা পিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়ার আগেই কিন্তু আপনি এমআরসিএস পার্টে দিতে পারছেন। সো আপনারা এই কাজটা যারা ডিটারমাইন আছেন সময় নষ্ট না করে এই সিদ্ধান্তটা এখনই নিতে পারেন। মার্ক ডিস্ট্রিবিউশনের যে কথাটা আমি বলছিলাম, আমাদের পেপার 1 এবং পেপার 2 মোট হচ্ছে আমাদের 5 ঘন্টার পরীক্ষা। তার মধ্যে পেপার 1টা হচ্ছে 3 ঘন্টা, যেখানে 180 মার্ক থাকে। মানে 180টা প্রশ্নের জন্য আপনি 180 মিনিট পাচ্ছেন, পার প্রশ্নের জন্য 1 মিনিট পাচ্ছেন। এখানে যেহেতু অ্যানাটমি বেসড, সো অ্যানাটমি যাকে বেশি বেসিক প্রোটোকল নিয়ে যে অ্যানাটমি পড়বে, যে বুঝে বুঝে পড়বে, আমাদের মেন্টরদের সাথে কোরিলেশন করে জেনেসিসের শীট গুলো পড়ে, লিটার থেকে ছবি দেখে বা কোনো বই থেকে ছবি দেখে কোরিলেশন জন্য পড়বে, তার জন্য পেপার 1 কিন্তু খুবই ইজিয়ার একটা ওয়ে, ঠিক আছে, প্রিপারেশন নেওয়ার জন্য। আর এখানে প্রশ্নগুলো ছোট থাকার কারণে, একটু আগে ঐশী আপু বললেন যে একদম ডাইরেক্ট গ্রান্ট আসতেছে বা ডাইরেক্ট নোটের সাপ্লাই আসতেছে, সো এই জিনিসগুলো কিন্তু অনেক ইজি হয়। সো আপনি যখন অ্যানাটমি সম্পর্কে একটা কনফিডেন্স অর্জন করে ফেলবেন, আপনার কিন্তু ইমার্সিএস এর প্রিপারেশনে 80% হয়ে গেছে বলা যায়, ঠিক আছে। তারপরে সেই নলেজটাই আপনি অ্যাপ্লিকেবল করবেন আপনার পেপার 2 এর ক্ষেত্রে। সো পেপার 2 এর প্রশ্নগুলো অনেক বড় বড় হয়, কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই রকম এবং সিলেবাসের বাইরে কিছুই আসে না। সো আলটিমেটলি আপনি কিন্তু পেপার 2টা প্রিপারেশন নিতে এত বেশি কঠিন হবে না। এজন্য যারা বিশেষ করে রেসিডেন্সি ট্রেনিং এ থাকা অবস্থায় বা এফসিপিএস এ ট্রেনিং এ থাকা অবস্থায় প্রিপারেশনটা নেন, তাদের তো পেপার 1 এর ম্যাক্সিমাম প্রিপারেশন নেওয়াই আছে। একটু ওয়ার্ড ওরিয়েন্টেড পেপার 2 এর প্রিপারেশনটা নিলেই আপনি কমপ্লিট হয়ে যায়। সো আমাদের যদি আমরা বলি যে মেইন কি পয়েন্ট কোনটা, অ্যানাটমি ভালো করে পড়া। এই জন্য ক্লাসে আমরা ফিগার দেখে দেখে, শীটের বাইরে অনেক ফিগার দেখবো, মিটার থেকে দেখবো, ফিগার গুলো যখন আমাদের মাথায় ঘুরবে তখন এই জিনিসগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায়। এবং স্টাডি ম্যাটেরিয়াল আসলে কি, আমরা যদি বলি যে প্রথম আমরা এমআরসিএস এর সিলেবাস কতটুকু, কার কোনটার মধ্যে প্রশ্নটা আসে, এটা নিয়ে তো আলাদা করে তারা কোনো সিলেবাস দেয় না। তবে তাদের ওয়েবসাইটে, রয়্যাল কলেজ অফ সার্জনের ওয়েবসাইটে ইএমআরসিএস বলে একটা সাবস্ক্রিপশন পাওয়া যায়, ঠিক আছে। এটার অনলাইন সাবস্ক্রিপশন কিনতে হয়, এটা আলাদা করে পিডিএফ আকারে বের করা যায় না, কিন্তু বাংলাদেশে অনেকে এইগুলো স্ক্রিনশট নিয়ে কপি পেস্ট করে সেগুলো হচ্ছে বই আকারে বের করে। তো সেগুলোতে টুকটাক ভুল থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় এখন বেশিরভাগ ডক্টরই যেহেতু অনলাইনে একটা প্রেফারেবল জায়গায় চলে গেছে, তিনি ইএমআরসিএস এর সাবস্ক্রিপশনটা নিতে পারেন। ইএমআরসিএস এর সাবস্ক্রিপশন নিলে কি সুবিধা হবে, যে আপনি ওভারঅল টপিকস গুলো জানবেন যে এমআরসিএস এর টপিক গুলো কি কি, আর সেই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো সলভ করতে পারবেন। আমাদের যে জেনেসিসের শীট, সেটা ইএমআরসিএস এর টপিক গুলোর উপর ভিত্তি করে, কিন্তু জেনেসিসের শীটে তো ইএমআরসিএস এর প্রায় 2500 প্রশ্ন আছে, 2300 প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তো আর সব যোগ করা সম্ভব না, প্রত্যেকটা এক্সপ্লেনেশন যোগ করা সম্ভব না। সো আমরা টপিকসটাকে গুরুত্ব দিয়েছি, কিছু প্রশ্ন প্র্যাকটিস হিসেবে অ্যাড করেছি। কিন্তু আপনার যখন ইউনিভার্সিটি এর সাবস্ক্রিপশনটা থাকবে, তখন আপনি প্রত্যেকটা টপিকস পড়ার সাথে সাথে সেই প্রশ্নগুলো সলভ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনার কোনগুলো ভুল হয়েছে, এবং অনলাইন সাবস্ক্রিপশনে কোনগুলো ভুল হয়েছে ওগুলো আলাদা করে আবার পরীক্ষা দেওয়া যায়। আপনি কত পার্সেন্ট ভালো মার্ক পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে দিবে। সো আপনার কনফিডেন্সটা বাড়ানোর জন্য ইএমআরসিএস এর সাবস্ক্রিপশনটা আপনি কিনতে পারেন। যদি কারো ক্ষেত্রে অনলাইনে পড়তে খুবই অসুবিধা হয়, সেক্ষেত্রে হার্ড কপি কিনতে পারেন, ঠিক আছে, যেগুলো বাজারে পাওয়া যায়। আর রিকল তো আমরা প্রত্যেকটা 8টা রিকল সেশন নিব, 8টাই যথেষ্ট আপনার। এর বাইরেও আপনি 20 থেকে 25 পর্যন্ত 8টা রিকল হলে আপনি ম্যাক্সিমাম সব রিকলের প্রশ্নই আপনার করা হয়ে যাবে। এরপরে 20 থেকে 25 পর্যন্ত আপনি সব রিকলের প্রশ্নগুলো পিডিএফ আকারে, এগুলো সাধারণত পিডিএফই পাওয়া যায়, এগুলো তো এফসিপিএস পার্ট 1 পরীক্ষার মতো প্রশ্ন পাওয়া যায় না। তাহলে আমরা জানতে পারি যে প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা আসছিল, সেই অনুযায়ী কিছু কনফিউশন থেকে যায়, কিন্তু ওভারঅল একটা ওভারভিউ পাওয়া যায়, যেগুলোকে বেস করে আমরা আমাদের ডিসকাশন এবং আমাদের লেকচার শিটটা তৈরি করেছি। বেসিক গ্রুপের ক্ষেত্রে শুধু আপনার অ্যানাটমিটা যে কোনো একটা বিশ্রাম সিন ফিগার দেখার জন্য লাগে, এছাড়া জেনেসিস শিট যথেষ্ট। নাইস গাইডলাইন, আমাদের যেহেতু তাদের বেশ কিছু ডিজিজের আছে, আমরা কখন কোন ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য গাইডলাইন গুলো যদি চেঞ্জ হয়, তখন নাইস গাইডলাইন কিছু আমাদের পড়া লাগে, যেটা আমাদের মেন্টররা যখন সেশন নিবে এবং ক্লাস নিবে আপনাকে সেটা পড়ে নিবে আলাদা করে, সেটা আপনার কিছু করতে হবে না। তারপর ডেইলি লাভ,
বেরি ল্যাব যেহেতু সার্জনদের একটা বেসিক বই, সো আমরা যেহেতু লং ব্যাচে ভর্তি হচ্ছি, আমাদের একটা মোটামুটি বড় সময় নিয়ে আমরা যুক্ত হচ্ছি, সো আমাদের চেষ্টা থাকবে আমরা বেরি ল্যাবটা সুন্দর করে একটু একটু ওই টপিক গুলো পড়ে নিব। কারণ এটা পড়লে আলটিমেটলি আপনি বাংলাদেশে তো একটা ট্রেনিং হিসেবে আপনি শুরু করবেন আপনার জার্নি। আপনি তো ইউকে এর জন্য বসে থাকবেন না, আপনার তো 20-25 সরি 4-5 বছর লেগে যেতে পারে ইউকে তে সেটেল হতে বা ডক্টর হিসেবে যেতে বা পুরো জার্নিটাতে। সো এই ক্ষেত্রে তো আপনি বাংলাদেশেও একটা এফসিপিএস এর রিকগনাইজেশন পাচ্ছেন, আপনি কিন্তু ট্রেনিং চালায় যাবেন। সো আলটিমেটলি আপনি বেরি ল্যাবকে বেস করে ওই টপিক গুলো একটু একটু দেখে নেবেন। কারণ আমরা জানি যে আমাদের এমআরসিএস এর প্রায় 60-70% কিন্তু বেরি ল্যাব থেকে আসে, কিন্তু আমাদের ডক্টররা বেরি ল্যাব অত বেশি পড়ে না, সহজে পড়তে চায়। সো আলটিমেটলি আমি লং ব্যাচে যারা যুক্ত হবে আমি অনুরোধ করবো যে আপনি জেনেসিস শীটের পাশাপাশি বেরি ল্যাবটা ওই টপিকসটা একটু দেখে নেবেন, যাতে এই বইটাকে আপনার পরবর্তীতে ইজি হয়। আরেকটা তাদেরই ওয়েবসাইটে প্রশ্ন আছে, সেটা হচ্ছে পাস টেস্ট। এখানে প্রায় 1500 প্রশ্ন আছে। এটা আরেকটু আপডেটেড প্রশ্ন, আরেকটু কঠিন টাইপের প্রশ্ন ইএমআরসিএস এর চেয়ে। এখানে কি হয়, আপনার যদি ইচ্ছা থাকে আমি অনেক বেশি নাম্বার ক্যারি করতে চাই, আমি 90% নাম্বার পেতে চাই, ঠিক আছে, তখন আপনি পাস টেস্টের প্রশ্নগুলো বা আপনার ইমার্সিএস রিকল করা হয়ে গেছে, তখন আপনি পাস টেস্টের প্রশ্নগুলো সেগুলো সমাধান করতে পারেন এবং সে অনুযায়ী আগাইতে পারেন। কিন্তু এটা সবার জন্য লাগবে না যারা মোটামুটি একটা ভালো মার্ক নিয়ে পাস করতে চান। ঠিক আছে, তো ওভারভিউ আপনার কেমন টাইম লাগে, মূলত 3 থেকে 4 মাস যথেষ্ট। যেহেতু আপনার লং ব্যাচে ভর্তি হচ্ছেন, সপ্তাহে একটা ক্লাস, সো আপনারা যথেষ্ট সময় পাবেন। কিন্তু অনুরোধ থাকবে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, এবং যেই ক্লাসগুলো করবেন আমাদের মতো জেনেসিসের মতো সেই ক্লাসের উপর আবার পরীক্ষা আবার সলভ ক্লাস, এটা কিন্তু বাংলাদেশে কোথাও নাই। সো আলটিমেটলি সেই পরীক্ষাটাও আপনি দিবেন এফসিপিএস যেভাবে আমরা পরীক্ষা দিই, রেসিডেন্সিতে পরীক্ষা দিই, আর এমআরসিএস এর ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্ব হারা হয়ে যায়। তাহলে কি হয়, তখন জিনিসটা আমাদের জন্য প্রিপারেশনটা জমতে থাকে, শেষের দিকে মনে হয় আমার কিছুই করা হয়নি, ভুলে যাচ্ছি। এরকম করলে কিন্তু হবে না। আপনি রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন, অনলাইনে যারা যুক্ত আছেন অনলাইনে, অফলাইনে কষ্ট করে আসার চেষ্টা করবেন। ক্লাস পড়াটা যাতে ক্লাসেই হয়ে যায়, আপনি বাসায় গিয়ে 2-3 দিন পরে তারপর বসে সুন্দর করে সলভ করতে থাকবেন এবং পরীক্ষাগুলো দিবেন, সব ক্লাস করবেন। আপনার কনসেপ্ট গুলো একবার ক্লিয়ার হয়ে গেলে আপনি নিজেই কিন্তু আরেকজনকে পড়াইতে পারবেন। এমআরসিএস এত গোছানো পড়া, ঠিক আছে। এগুলো আমরা এবং পরবর্তীতে আমরা রিকল গুলো রিভাইজ দিতে থাকি। আমাদের রিকল সেশন গুলো ক্লাসের একেবারে শেষেই হয়। তো কি টপিকস যদি বলতে চাই, যে আমাদের অ্যানাটমিটাই আমাদের ট্রাম্প কার্ড হিসেবে ধরা হয় পেপার 1 এর জন্য। পেপার 2 এর জন্য সব থেকে প্রশ্ন আসে, মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা একটু আগে দেখলাম। তার মধ্যে ইমার্জেন্সি, ট্রমা, অর্থোপেডিক্স, পেরিওপেটিক কেয়ার, এগুলো থেকে একটু বেশি প্রশ্ন আসে, সেগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি জেনেসিসে যুক্ত হয়েছেন, কিন্তু জেনেসিসে আপনার এক্সক্লুসিভ যে ক্রাইটেরিয়া গুলো আপনার মাথায় রাখতে হবে, যেটা আপনি পাবেন, যে আমাদের মতো এত বৃহৎ মেন্টর প্যানেল কিন্তু কারোই নাই। সো আলটিমেটলি এখানে এক একজন এক একটা ক্লাস নেয়, এখানে আপনি আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছেন, এবং রিকল সেশন গুলো একজন দুইটা নেয় না, এক একজন মেন্টর, মানে আপনি 8জন মেন্টরের ধারণা আপনার মাথায় পাচ্ছেন রিকল গুলো সলভ করার সময়। ফলে কি হবে, ওই কনসেপচুয়াল নলেজ গুলো কিন্তু আপনার অনেক বেশি হেল্প করবে পরীক্ষার হলে। অটোমেটিক আপনি বুঝতে যাবেন, এটা তো ভাইয়া বলছিল, এটা তো শুনছিলাম। এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ পাস করার জন্য। এরপরে যে আমাদের মেন্টর গ্রুপ সাপোর্ট থাকে, আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপে পরীক্ষার লাস্ট 1 মাস মেন্টর মানে যারা অ্যাডমিটেড ডক্টর থাকে সবাই এই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কিছু কিছু প্রশ্ন নিয়ে কনফিউশন তৈরি হয়, সেগুলো কিন্তু ডিসকাস করলে অনেক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো এখানে ডক্টররা ডিসকাস করে, সেখানে মেন্টররা যুক্ত থাকে, আমরা যুক্ত থাকি, সব মিলে একটা কিন্তু ওভারভিউ আসে যে আপনার কোন কোন সমস্যা হচ্ছে, কোনটা প্রশ্নে কেন এটা অ্যান্সার হচ্ছে, ইয়ে না হয়ে বি কেন হচ্ছে, আপনার কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং এখন পর্যন্ত গত ডায়েটে আমাদের 15 জন ডক্টর পাস করেছে, তারাও অত্যন্ত কনফিডেন্টের সাথে পাস করে গেছে। এবং এই গ্রুপটা যে কি পরিমাণ হেল্পফুল, এটা তাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন। তো এই ক্রাইটেরিয়াটা যেহেতু আপনি পাচ্ছেন, এজন্য শুরু থেকেই আপনাকে অনুরোধ জানাবো যে আপনি সর্বোচ্চ যতটুকু দেওয়া সম্ভব আপনি সর্বোচ্চটুকু দিয়ে প্রিপারেশন নিতে থাকেন। ইনশাল্লাহ জেনেসিস আপনাকে তার সর্বোচ্চটুকু দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবে। আপনি শুধু চেষ্টা করুন যে আপনার আপনার সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এটা ওভারঅল মার্ক ডিস্ট্রিবিউশন এবং আমাদের কি কি ম্যাটেরিয়ালস লাগবে, এটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যদি না থাকে, আমরা আমাদের আরেকজন গেস্ট, আমাদের জেনেসিস আউটলায়ার সম্মানিত মেন্টর ডক্টর নাহিদ ইসলাম
নাহিদা নিপা আপু আছে। নিপা আপু আমাদের বার্ন প্লাস্টিক সার্জারি ফেজ বিতে আছে ডিএমসি তে, এবং এমআরসিএস পার্টে করেছে। খুব শীঘ্রই আপু পার্ট বিও পাস করে যাবে। তো ওভারঅল আমাদের অ্যাডমিটেড ডক্টরদের জন্য কিছু বলার ডক্টর নাহিদা নিপা আপুকে অনুরোধ করছি। থ্যাংক ইউ বাশার। থ্যাংক ইউ বাশার। বাশার ছিল আমাদের ঐশী আপু, সুমন ভাইয়া ছিল। ওনারা অনেক ডিটেলস বলেছেন। আমাদের আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম লং টার্ম অনেক অনেক আলোচনা হয়েছে যে আমাদের এই ব্যাচটা হচ্ছে মেইনলি মূলত আমরা শুরু করছি যারা জানুয়ারিতে পরীক্ষা দেবে তাদের জন্য। তো বাশার ভাইয়া এবং হচ্ছে বাশার এমআরসিএস পার্টের প্রিপারেশন রিলেটেড অনেক কথাই বলেছে, কিভাবে এমআরসিএস পার্টের প্রিপারেশন হবে, কিভাবে এমআরসিএস পার্টের প্রিপারেশন হবে। সবাই অনেক ডিটেলস বলেছেন। বাশার, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? প্রথমে হয়েছিল আপু, এখন তো আবার আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাই যে আপনি আজকে আমাদের এখন এই মুহূর্তে আসলে বিসিএস এর একটা হাইপ চলতেছে, সামনের মাসে বিসিএস, সবাই বিসিএস পরীক্ষা দিবে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই, এই মুহূর্তে বিসিএস যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন তারা বিসিএস, যাদের বিসিএস আছে বা হচ্ছে আপনি সামনে বিসিএস চাচ্ছেন না তাদের জন্য এই মুহূর্তে এমআরসিএস খুব ভালো একটা অপশন। যে আপনি আপনার নিজের ক্যারিয়ার কি সামনের দিকে যদি নিতে চান তাহলে আপনার জন্য এমআরসিএস একটা ভালো অপরচুনিটিস। এবং আমাদের সুমন ভাই বলতেছিলেন যে আপনি ঢাকায়ও যদি একটা জব, যদি ইভেন আমি এখন থেকে আরো 5 বছর আগে যখন পাস করেছি, ঢাকায় যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম, আসলে শুধুমাত্র এমবিবিএস দিয়ে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করা ইটস কোয়াইট টাফ। হ্যাঁ, যদি প্রপার চ্যানেল না থাকে, লবিং না থাকে, জব পাওয়াটা ইটস কোয়াইট টাফ। জব পাওয়া আসলেই সম্ভব না। তো আপনি এমআরসিএস পার্টের প্রিপারেশন যদি নিতে চান, যে আপনি এমআরসিএস পার্টের প্রিপারেশন নিতে যাচ্ছেন, এমআরসিএস পার্টের প্রিপারেশন যদি আপনি নিতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি শুরুটা কিভাবে করবেন। বাসায় যেটা বলছিল যে শুরু যদি আপনি করতে চান তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রথমে আপনার যে সময়টা আছে সেই সময়টা ভাগ করে নিতে হবে। তো এখন যেহেতু হচ্ছে আমি খুব রিসেন্টলি হচ্ছে ফেসবুকে জয়েন করেছি, তো মোটামুটি যারা একটু সিনিয়র ওনাদের যাদের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে এমআরসিএস পার্টের প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চান বা গত এর আগে 2-1 বার পরীক্ষা দিয়েছেন, তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে প্রিপারেশন কিভাবে শুরু করব। তো প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে এক্সাম ফরম্যাটটা বুঝেন। এক্সাম ফরম্যাটটা বোঝার জন্য প্রথমে সিলেবাস নিয়ে বাসার অনেক ডিটেলস বলেছে যে অ্যানাটমি কি কি টপিক গুলো আছে। মেইনলি প্রথমে আমাদের থেকে বেসিক সাবজেক্ট গুলোর কথা যদি চিন্তা করি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, তারপর সার্জিক্যাল প্রিন্সিপাল। তো আমি আজকে হচ্ছে মেইনলি বাসার অনেক ডিটেলস বলেছে যারা শুরু করবে কিভাবে, যারা স্টার্টিং যে ইন্টার্নি শেষ হয়েছে তাদের জন্য বাসার ডিটেলস বলেছে। আমি আজকে বলবো যে একটু সিনিয়র লেভেল যারা আছেন, যারা ফেসবিতে আছেন অথবা হচ্ছে এফসিপিএস শেষের দিকে আছেন, আমার 2জন ছোট ভাই যারা এফসিপিএস শেষের দিকে, তারাও এমআরসিএস দিতে ইচ্ছুক, কয়েকদিন আগে জানাচ্ছিল। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রথমে, কারণ হচ্ছে যারা অনেক লং টার্ম ধরে 5 বছর ট্রেনিং আছেন প্রেসিডেন্সিতে অথবা এফসিপিএস এ আছেন, তারা কিন্তু যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, আর যদি নিউরো সার্জারি রেসিডেন্ট হন, আপনি কিন্তু নিউরো সার্জারির সব পুরোটা অ্যানাটমি আপনি পারেন। কিন্তু হচ্ছে যে যদি আমি বলি অ্যাবডোমেন, আপার লিম্ব, লোয়ার লিম্ব, এই অ্যানাটমি গুলো কিন্তু আমাদের কাছে এখন অনেক ঝাপসা হয়ে গেছে। ফিজিওলজি, প্যাথোলজি, আমরা ফার্মাকোলজি অনেক কিছু ভুলে গেছি। ঠিক আছে, যারা সার্জারিতে আছে তারা তো ফার্মাকোলজি টোটালি ভুলে গেছি। সার্জিক্যাল প্রিন্সিপাল কিছু কিছু জিনিস আমরা পারি। তো এদের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই আপনি বেসিকটা দিয়ে শুরু করেন, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি। এখন আপনি কিভাবে শুরু করবেন? প্রথমে আমি আপনাকে বলবো, হয় আপনি একটা রিকল নেন, অথবা এমআরসিএস এর যে প্রিন্টেড কপি বলেন, অথবা যে পিডিএফ গুলো আছে আমাদের যে বিভিন্ন গ্রুপে, আমাদের জেনেসিস এমআরসিএস অ্যাসপিরেন্ট টেলিগ্রাম একটা গ্রুপ আছে, সেখানে সব ফ্রি ম্যাটেরিয়ালস গুলো আছে। সেই ম্যাটেরিয়ালস গুলো দেখেন, কোশ্চেন গুলো দেখলে আপনার একটা আইডিয়া হবে যে এমআরসিএস এর কোশ্চেন গুলা, পার্টের কোশ্চেন গুলা কেমন হয়। তারপর আপনি যেটা করতে পারেন, আপনি রিসোর্স গুলা, বাসার বলছিল যে কি কি রিসোর্স আছে, এমআরসিএস রিকল, তারপর হচ্ছে আমরা আগে একটা বই পড়তাম রাফটেরি এখন খুব বেশি একটা পড়া হয় না। তো সবগুলো জিনিসকে একসাথে করে এনে আমরা কনসাইজ করে জেনেসিস এর শীটটা রেডি করেছি। এক্ষেত্রে আপনারা জেনেসিস এর শীটটা দেখতে পারেন, আর হচ্ছে ইএমআরসিএস এর একটা সাবস্ক্রিপশন নিতে পারেন। যদি চান আপনি আপনার ইএমআরসিএস এর একটা সাবস্ক্রিপশন দেখতে পারেন। ইএমআরসিএস এর সাবস্ক্রিপশনের সমস্যা যেটা, একটা অ্যানাটমিক কোশ্চেন, একটা ফিজিওলজির কোশ্চেন, এরপর আসে একটা প্যাথোলজির কোশ্চেন, এটা পড়তে একটু বিরক্তি লাগে। কিন্তু যখন আপনার প্রিপারেশন মোটামুটি একটা জায়গায় চলে যাবে, তখন আপনার জন্য ব্যাপারটা খুব বেশি একটা কঠিন হবে না।
তারপর আপনি যেটা করবেন, আপনি আপনার স্টাডি প্ল্যান ক্রিয়েট করবেন যে আপনি কবে পরীক্ষা দিতে চান, সামনে আপনার কি পরীক্ষা আছে, এরপর আপনি কি করতে চান, অথবা হচ্ছে আপনি কি আপনার এই এমআরসিএস পরীক্ষাটা আপনি কি আপনার ওই পরীক্ষার আগে দিতে চান কিনা, সেটা সেই অনুযায়ী আপনি আপনার প্রিপারেশন অনুযায়ী আপনি আপনার স্টাডি প্ল্যান করবেন। সেক্ষেত্রে আপনি যদি, আমি বলবো, আপনি যদি খুব রিসেন্ট এফসিপিএস পার্ট 1 পাস করেন, অথবা খুব রিসেন্ট যদি আপনি রেসিডেন্সিতে চান্স পান, অথবা আপনি যদি আমাদের জেনেসিস এর মেন্টর অথবা অন্য কোথাও মেন্টর থাকে যেখানে আপনি বেসিক সাবজেক্ট নিয়ে রেগুলার পড়াশোনা করছেন, ঠিক সেক্ষেত্রে আপনার জন্য 3 থেকে 4 মাস সময় এনাফ। কিন্তু আপনি যদি সিনিয়র কেউ হয়ে থাকেন, সিনিয়র ফেজ বি রেসিডেন্ট হয়ে থাকেন, যেখানে আপনি বেসিক সাবজেক্ট গুলো থেকে মোটামুটি অনেকদিন ধরেই দূরে আছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি 6 মাস সময় হাতে রাখবেন। ঠিক আছে, সেই জন্য আপনার জন্য জানুয়ারি ডায়েটটা মানে খুব ভালো একটা সময়। তারপর হচ্ছে আপনি আপনার সিলেবাসটাকে ভাগ করে নেবেন। যেমন হচ্ছে আমরা একটু আগেই দেখেছিলাম অ্যানাটমি ফিজিওলজি, সিলেবাসটা ভাগ করে নিতে পারেন। আর জেনেসিসে যখন লং ব্যাচে আসবেন, লং ব্যাচে সেই সিলেবাস ভাগ করা আছে, কিভাবে করা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে আপনি আপনার সময়টাকে ভাগ করে নিন যে আপনি কখন কোনটা পড়তে চান, এবং স্পেসিফিক্যালি অবশ্যই আমি বলবো যে আপনি বেসিক সাবজেক্ট দিয়ে শুরু করেন। বেসিক সাবজেক্ট দিয়ে শুরু করলে আপনার জন্য প্রিপারেশনটা ইজি মনে হয়। এরপর আসবেন আপনার অ্যাক্টিভ লার্নিং। অ্যাক্টিভ লার্নিং এর ক্ষেত্রে আপনার যেটা আপনার রেগুলার প্র্যাকটিস। ঠিক আছে, যারা একটু অন্যান্য জায়গায় বিজি, যে আপনি যদি চিন্তা করেন যে আমি সারাক্ষণই হচ্ছে আমার রুটি শিডিউল থাকে, আমি বিজি থাকি শুধুমাত্র হচ্ছে যাওয়া আসার মধ্যে, অথবা হচ্ছে ওটির ফাঁকে ফাঁকে আমি শুধু একটু সময় দিতে চাই, ফোনে দেখতে চাই অথবা আইপ্যাডে দেখতে চাই, ইটস কোয়াইট গুড, বাট আপনার এই প্র্যাকটিসটা আপনার রেগুলার মেনটেন করতে হবে। আপনি যদি চিন্তা করেন সপ্তাহে একদিন সময় পেলেন, একটা ওটির মাঝখানে 2 ঘন্টা সময় আছে, আমি ওই 2 ঘন্টা বললাম, তাহলে হবে না। ঠিক আছে, রেগুলার প্র্যাকটিস তো রাখাই লাগবে। আর অবশ্যই যেহেতু আমরা এখানে সিনিয়র হয়ে গেছি, আমি একটু সিনিয়রদেরকে নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, ফোকাস লার্নিং এটা আমাদের খুব বেশি দরকার। এটার জন্য ফ্ল্যাশ কার্ড আর ডায়াগ্রাম। ফ্ল্যাশ কার্ড ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এটা জুনিয়রদের জন্য, যারা হচ্ছে নতুন নতুন প্রিপারেশন নিচ্ছেন, মনে রাখার জন্য আপনি ফ্ল্যাশ কার্ড ডায়াগ্রাম ইউজ করতে পারেন। এবং হচ্ছে এমআরসিএস এর বিভিন্ন স্টাডি গ্রুপ আছে। যদি আমাদের কথা বলেন, আমাদের জেনেসিসে একটা অ্যাক্টিভ একটা রিকল গ্রুপ আছে, যেখানে আমাদের মেন্টরদের 24 আওয়ার সাপোর্ট আছে, বাসা মাত্রই বলে গেল। এবং হচ্ছে আমাদের টেলিগ্রামও একটা গ্রুপ আছে। ঠিক আছে, আপনি চাইলে সেই টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারেন। আর হচ্ছে আপনি একজন আপনার সাথে কম্পিটেবল এমন একজন স্টাডি পার্টনার আপনি ম্যানেজ করবেন। ঠিক আছে, বেটার হয় যদি আপনারা দুজন একই সাথে একই সাবজেক্টে আছেন, অথবা হচ্ছে পাশাপাশি আপনারা আছেন, একসাথে ওটি করেন। তাদেরকে আমি বলবো যে হচ্ছে আপনারা একটা পার্টনার ম্যানেজ করেন। পার্টনার ম্যানেজ করলে যেটা হবে সেটা হচ্ছে যে মনে থাকে বেশি। যখন আপনি ডিসকাস করে করে পড়বেন, তখন সেটা মনে থাকবে। আপনি চাইলে একজন অনলাইনেও পার্টনার ম্যানেজ করতে পারেন। সেটার জন্য ওই যে আমাদের যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে যখন আপনি পোস্ট দেন যে আমি অমুক সময় পরীক্ষা দিব, কেউ আছেন কিনা, দেখবেন যে ইনবক্সে কেউ না কেউ আপনাকে নক দিচ্ছে যে ভাই আমি পরীক্ষা দিব, আপু আমি পরীক্ষা দিব, আমার সাথে পড়েন। আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক, এটা একদম জুনিয়রদের জন্য। এবং হচ্ছে আপনার রেগুলার রিভিশন, যেটাই আপনি পড়তেছেন রেগুলার রিভিশন দেন, পার্টনার রাখেন, পার্টনারের সাথে ভাই আসেন আজকে এটা পড়ে আসি, দুজন মিলে রিভিশন দেন। একসাথে বসে পড়াটা এখন হয় না। এবং হচ্ছে রেগুলার মক এক্সাম। রেগুলার মক এক্সামটা কি, আমাদের এমআরসিএস পার্টের যে লং বেস্ট আছে, সেই লং বেস্টটাকে আমরা ভাগ করেছি 24টা লেকচার আমরা ভাগ করেছি। টোটাল এমআরসিএস এর যেই প্রিপারেশনটা আছে, যে সিলেবাসটা আছে, সেটাকে আমরা 24টা ক্লাসে ভাগ করেছি। 24 ক্লাসের পরে আমাদের হচ্ছে জেনেসিস এর ইউনিক যেটা একটা ক্লাস টেস্ট থাকে, এবং প্রত্যেকটা ক্লাস টেস্টের শেষে আমাদের হচ্ছে সলভ ক্লাস থাকে। এবং সব শেষে পরীক্ষার 2 মাস আগে মোটামুটি আমাদের যখন প্রিপারেশন শেষ, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টোটাল 5টা সাবজেক্ট ফাইনাল নিব। সেই 5টা সাবজেক্ট ফাইনাল আপনি খুব ভালোভাবে অ্যাটেন্ড করবেন। এটা আপনাকে হেল্প করবে যে পরীক্ষার ওই 2 মাস আগে যে সময়টা আছে, সেই সময়টাতে আপনি আপনার টাইমটা কিভাবে ভাগ করবেন, কিভাবে কাজে লাগাবেন, কোন সাবজেক্টে আপনি আরেকটু ফোকাসড প্রিপারেশন নেবেন। তারপর হচ্ছে এই সাবজেক্ট ফাইনাল গুলো যখন হয়ে যাবে, যখন আপনার কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে, তখনই আমরা রিকল সব শুরু করব। এবং আমাদের রিকল বলেন, ক্লাস বলেন, ক্লাসের মেন্টর বলেন, আমাদের কিন্তু বিশাল বড় একটা মেন্টর প্যানেল আছে। ঠিক আছে, তো রিকল হচ্ছে 8টা রিকল, 8জন মেন্টর যখন নিবে, তখন আপনার যেটা হবে 8 জনের কাছ থেকে আপনি সেম ইনফরমেশন 8 ভাবে শুনবেন। তখন যেটা হবে আপনার জিনিসগুলো বেশি বেশি মনে থাকবে। ঠিক আছে, এছাড়া তো আমাদের মেন্টরদের সাপোর্ট তো আছেই রিকল গ্রুপে। সব শেষে একদম আর শেষ স্টাইলে আপনারা 2টা মক দিবেন, পেপার 1 পেপার 2 এর আলাদা।
আর একসময় ফজিয়া শীট থেকে অনেক কমন আসতো। ফজিয়া শীট থেকে ইদানিং খুব বেশি কমন আসে না, কিন্তু তারপরও ফজিয়া শীট যখন পড়ে যাই না আমরা, কেমন যেন একটু কনফিডেন্সের জায়গাটা একটু কম মনে হয়। সেই কারণে আমরা ফজিয়া শীট সলভের জন্য আলাদা একটা ক্লাস রেখেছি। তো আমাদের অফলাইন এবং অনলাইন দুই ধরনের ব্যাচই আছে। তবে আমি অফলাইন ব্যাচের জন্য সবাইকে বেশি বেশি বলবো যে অফলাইনে আসেন, কারণ অফলাইনের ক্লাসে যতটুকু মনোযোগ ধরে রাখা যায় অনলাইন ক্লাসে সেটা ধরে রাখা যায় না, এই আর কি। তো যারা যুক্ত হতে চান, আপনারা যারা আজকে আমাদের এই ভিডিও দেখলেন, আমাদের সাথে ছিলেন, খুব মনে হলো যে না MRCS পরীক্ষা আমি দিব, আমি থাকতে চাই, তাদেরকে আমি বলবো শুধুমাত্র এতটুকু না, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এবং মোটিভেটেড থাকতে হবে। ঠিক আছে, মোটিভেশন এবং হচ্ছে আজকে আপনি মোটিভেটেড হলেন বা সেটা কনসিস্টেন্সি ধরে রাখতে পারলেন না, তাহলে কিন্তু প্রিপারেশনটা সুন্দর হবে না এবং দেখা যাবে যে কোনো না কোনো জায়গায় ডাইভার্ট হয়ে যাচ্ছে, কোনো না কোথাও কোনো না কোনো জায়গায় আমরা এঙ্গেজ হয়ে যাচ্ছি। সে কারণে কনসিস্টেন্সি আমাদের ধরে রাখতে হবে শেষ পর্যন্ত। এবং অবশ্যই আমরা যারা সার্জন ডক্টর, আমরা হচ্ছে নিজেদের দিকে খুব বেশি একটা খেয়াল রাখি না, নিজেদের হেলথ এন্ড ওয়েলবিং এর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আমাদের এনাফ স্লিপ এবং হচ্ছে ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। ওই যে ক্যান্টিনের রাস্তার ধারে আমরা যে সিঙ্গারা পুরি খাই ওইগুলা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এই তো আমাদের MRCS রিলেটেড। আপনি কিভাবে পুরো জার্নি আপনি কমপ্লিট করবেন। আপনি যদি সিনিয়র কেউ হয়ে থাকেন, আমি অবশ্যই বলবো আপনি একটা লম্বা সময় ধরে প্রিপারেশন নেন। আই থিঙ্ক আপনার জন্য এই প্রিপারেশনটা কোয়াইট ইজি হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। বাসার আই থিঙ্ক বাসার এই তো আমাদের MRCS পার্টের প্রিপারেশন রিলেটেড। এখানে থাকার জন্য আপনাদের আর কারো যদি কোনো কোশ্চেন থাকে MRCS পার্টের রিলেটেড, আপনারা কোশ্চেন করতে পারেন। আর যদি কোশ্চেন যদি না থাকে, আমরা আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করে দিব। সবাইকে ধন্যবাদ অনেক। সুমন ভাই অনেক ধন্যবাদ আসার জন্য, ঐশী আপুকে অনেক অনেক ধন্যবাদ।